কারণ হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা ভারতবর্ষের সবাই জেনে গিয়েছে। এখন জেনে যাওয়ার পর কম বেশি সর্বত্র একটা রিয়াকশন শুরু হয়েছে। কিছু কিছু বাংলাদেশি মিডিয়া দুরকম আছে। কিছু কিছু বাংলাদেশি মিডিয়া রটিয়ে বেড়াচ্ছে যে এর ধাক্কাটা ভারতবর্ষে এসে পড়েছে এবং ভারতবর্ষে হিন্দু মুসলিম একটা অনৈক্য দেখা যাচ্ছে। তরুণ ঘোষের ভিডিওটি দেখে হয়তো এতক্ষণ অনেকেই বুঝতে পারছেন, আবার অনেকেই বুঝতে পারেননি। যারা বুঝতে পারছেন তারা তো বুঝতেই পারছেন, আর যারা বুঝতে পারেননি তারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, অবশ্যই বুঝে যাবেন। এখন আবার অনেকেই বলতে পারেন তাহলে কি বাংলাদেশটা দিন দিন গৃহযুদ্ধের পথে যাচ্ছে? তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা আপনারা সবাই জানেন, এটা বলার কিছু নাই, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি আমরা নষ্ট করব না, সরাসরি আজকে আমরা চলে যাব তরুণ ঘোষের কাছে। আর এই তরুণ ঘোষের কাছ থেকে আজকে আমরা শুনবো বিস্তারিত। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি গতকালকে বলেছিলাম ঘন্টা বাজার সময় হয়ে গেছে। এবার ঘন্টা বেজে গেল, শুনতে পাচ্ছেন তো? এই ঘন্টার আওয়াজ কিন্তু আরো প্রকট হবে। এখন তো পণ্য রপ্তানি বন্ধ হয়েছে, নিশ্চয়ই এতক্ষণে সব খবর পেয়ে গেছেন। আপনার বর্ডারগুলোতে সমস্ত সিল করা হয়ে গেছে। বর্ডার দিয়ে আর কোনো পণ্য ভারতবর্ষ থেকে ঢুকবে না। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ বিজেপি সমস্ত রাজ্য সরকারকে চিঠি দিয়ে আবেদন করেছে তারা যেন বাংলাদেশে কোনো রকম পণ্য না পাঠায়। বিজেপি পাঠিয়েছে, কেন্দ্র সরকার কিন্তু পাঠায়নি। এটা বিজেপি দল পাঠিয়েছে। কারণ হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা ভারতবর্ষের সবাই জেনে গিয়েছে। এখন জেনে যাওয়ার পর কম বেশি সর্বত্র একটা রিয়াকশন শুরু হয়েছে। কিছু কিছু বাংলাদেশি মিডিয়া দুরকম আছে। কিছু কিছু বাংলাদেশি মিডিয়া রটিয়ে বেড়াচ্ছে যে এর ধাক্কাটা ভারতবর্ষে এসে পড়েছে এবং ভারতবর্ষে হিন্দু মুসলিম একটা অনৈক্য দেখা যাচ্ছে এবং একটা দাঙ্গা পরিস্থিতি হচ্ছে। একেবারেই বাজে কথা। ভারতবর্ষে হিন্দু মুসলিম সবাই এই ঘটনার একেবারে সমস্বরে নিন্দা করেছে। সবাই, আসাদউদ্দিন ওয়েসি পর্যন্ত এই ঘটনা চূড়ান্ত নিন্দা করেছেন। আজম খান নিন্দা করেছেন। এরা যদি নিন্দা করে থাকে তাহলে আপামর মুসলিম জনগণ যারা আছে, যাদের নেতা এরা দুজন, আজম খান এবং আসাদউদ্দিন ওয়েসি, তাদের নেতারা যখন বলেছেন তখন আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে ভারতবর্ষে অন্তত হিন্দু মুসলমান নিয়ে আমাদের আগে কখনো গন্ডগোল হয়নি। ছুটকার দেখুন, সংসারে থাকলে একটা দুটো বাসনে এদিক ওদিক শব্দ হয়, তা আমাদের এখানেও হয়, সব জায়গায় সব দেশেই হয়। কিন্তু যেটা রটানো হচ্ছে বাংলাদেশ মিডিয়াতে সেটা সর্বৈব মানে ভুল। দ্বিতীয়, কিছু কিছু বাংলাদেশি দায়িত্ববান যারা সাংবাদিকতা করেন এবং ভালো দায়িত্ববান ইউটিউবার, তারা কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার জন্য দু দেশের কাছেই আহ্বান জানাচ্ছেন। ভালো কাজ করছেন তারা, নিশ্চয়ই এটা স্বাভাবিক হোক, সেটা আমরাও চাই। কিন্তু যে পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতবর্ষ যাচ্ছে আর বাংলাদেশের হিন্দুরা যাচ্ছে, ভারতবর্ষ কিন্তু খুব পেশেন্স দেখিয়েছে। বহুদিন ধরে অনুরোধ উপরোধ করে 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 মালপত্র পাঠিয়ে মন জয় করার কিন্তু বহু চেষ্টা করেছে। আপনারা অনুরোধ করেছেন, আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আমাদের বিনয় বার্মাকে অনুরোধ করেছেন যে মালপত্র পাঠানো বন্ধ করবেন না। আমরা কিন্তু মালপত্র পাঠিয়ে গিয়েছি।
এলসি না থাকা সত্ত্বেও আমরা পাঠিয়ে গিয়েছি, কিছু অনুদান হিসেবেও দিয়েছি। আপনারা কতটুকু খবর পেয়েছেন না পেয়েছেন আমি বলতে পারবো না। তো তা সত্ত্বেও যখন আমরা দেখলাম যে ভারতবর্ষ যখন দেখলো যে এদের মন গলানো যাবে না, এরা ওই কুত্তার লেজ ও 1000 বছর মাটির নিচে পাইপে রেখে দাও, ও ভেগাই বেরোবে। তো ভারতবর্ষ এখন আশা ছেড়ে দিয়েছে। পাকিস্তানের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছিল বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই একেবারে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে সারা বিশ্ব থেকে। পাকিস্তানের ক্ষেত্রে কি হয়েছিল, ভারতবর্ষ মার খেতে 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 দেয়ালে পিঠ ঠেকে গেছিল। পিঠ থেকে যাওয়ার পর তারপর একটা সার্জিক্যাল স্ট্রাইক হলো, তারপরে আর দুটো ঘটনা ঘটলো। ঘটার পর পাকিস্তান কিন্তু ঠান্ডা হলো। তারপর আননোন গানম্যান কে একটা লাহোর ফাহোর করাচি ইসলামাবাদ ঘুরে ঘুরে সে পটাপট সমস্ত সন্ত্রাসীদের মারতে শুরু করলো। ওরা বললো র করেছে, ভারতবর্ষ বললো র এইসব কাজকর্ম করে না। তো যাই হোক, তখনও যেমন সমস্ত বিশ্ব পাকিস্তানের সাইড আর কেউ যায়নি, সব ভারতবর্ষকে সমর্থন করেছিল। এবারেও কিন্তু ভারতবর্ষের বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পাচ্ছে, সে অস্ট্রেলিয়া, জার্মানি, ইউরোপ থেকে আরম্ভ করে আপনার এশিয়ান কান্ট্রিগুলো, এমনকি চীন, তাদের গ্লোবাল টাইমসও এখন চৈনিক ভাষায় যেটা অনুবাদ করে টিভিতে বলছে, সেটা টিভি থেকে তো আমি আর নিতে পারছি না। তারা বলছে যে চীনও বলেছে যে এইটা একটা জাতিগত একটা দাঙ্গা সৃষ্টি করা হচ্ছে, এটা একেবারেই কাম্য নয়। ভারতবর্ষ এর উচিত শিক্ষা দেওয়া ভারতবর্ষের উচিত, অন্তত চীন হলে তাই করত। তো সবাই একে একে সবাই কিন্তু বাংলাদেশের বিপক্ষে চলে গিয়েছে এবং সবাই ভারতবর্ষের সপক্ষে এসে দাঁড়িয়েছে। ভারতবর্ষ কখনোই চায়নি যে মানুষকে অভুক্ত রেখে দাও। আমি বারবার আপনাদের বলেছিলাম যে ভারতবর্ষ কিন্তু মালটা পাঠিয়ে যাচ্ছে শুধু হিন্দুদের মুখ চেয়ে, এবং পরিস্থিতি যাতে ঠান্ডা হয় তার জন্য ব্যবস্থা, মানে যাতে অন্তত একটা মানে কার্যকর ব্যবস্থা হয় তার আশাতে। কিন্তু যখন দেখা গেল যে এরা খাওয়া দাওয়া করছে, পেট পুরে খেয়ে দে, এরা হিন্দুদেরই ঠেঙাচ্ছে, একেবারে হিন্দুদের মেরে পাট করে দিচ্ছে। কতজন হিন্দু যে মারা গিয়েছেন এর পর্যন্ত, কত ঘর বাড়ি জ্বলেছে, তার কোনো হিসেব তো নেই, আমরা এপারে বসে পাবো না। আর সরকার সেই হিসেব গত 4 মাসে কি হয়েছে কখনোই দেবে না। তবে আমরা আশঙ্কা করছি কয়েক হাজার হিন্দু মারা গিয়েছেন এবং কয়েক লাখ বাড়ি অন্তত পুড়েছে, সম্পত্তি ধ্বংস হয়েছে, কয়েক কোটি টাকা লুটপাট হয়েছে, কয়েক কোটি টাকা জমি দখল হয়েছে, বাড়ি দখল হয়ে গেছে, ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অনেক ঘটনা, শয়ে হাজারে ঘটনা ঘটেছে, কোনো এফআইআর পর্যন্ত নেওয়া হয়নি। এখন যখন একেবারে জল যখন নাকের ওপরে উঠে গিয়েছে, তখন কিন্তু একেবারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইবারেতে আপনারা বলতে পারবেন না যে ভারতবর্ষ অন্যায় করে, তারপরও শিক্ষা নেয়নি। তারপরও আজকে দেখলাম হাসনাত আব্দুল্লাহ এখনো গরম গরম ভাষণ ছাড়ছে। আরো একজন টিভিতে ডিবেট করছে, আরে শুভেন্দু অধিকারী কে? শুভেন্দু অধিকারী কি ইসকন থেকে নাকি বার করতে এরা খবর টবর পায় আমি জানি না। এরা নিজেদের মন গড়া খবর সমস্ত মানে বলে দেয়। টিভিতে কোনো ট্যাক্স লাগে না, মুখে যা পারলো বলে দিল। তা আপনি যে শুভেন্দু অধিকারী সম্পর্কে জানতে চান, একেবারে পশ্চিমবঙ্গে একবার আসবেন, এসে নিজের পরিচয়টা দেবেন, দেখবেন আপনাকে কেউ মারধর করবে না। শুভেন্দু অধিকারীর পরিচয়টা আপনাকে ভালো করে বুঝিয়ে দেবে, যিনি এত বড় বড় গরম গরম ভাষণ ছাড়ছিলেন। এদিকে মোহাম্মদ ইউনুস তিনি তো নরম হওয়ার নাম করছেন না। তিনি কালকে যে ভারতবর্ষ যে প্রতিবাদ পত্রটা পাঠিয়েছিল তার উল্টো তিনি একটা
প্রতিবাদপত্র পাঠিয়ে দিয়েছেন। এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, সেখানে যেন ভারত নাক না করায়। ঠিক আছে, তা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশ আভ্যন্তরীণভাবে ঠিক করে নিক। খাদ্য সরবরাহ থেকে বিদ্যুৎ সরবরাহ, জল সরবরাহ সমস্ত কিছু ঠিক করে নিক। আমাদের দেশ থেকে তো আর কিছু যাবে না। এ তো গেল হচ্ছে শুধু পণ্য সরবরাহ। এবার আমি দর্শক কিন্তু একটা একটা করে দেখুন, আমি যা যা বলেছি কিন্তু সব পরপর মিলে যাচ্ছে, একটা একটা করে মিলে যাচ্ছে। ভবিষ্যতে কি হবে এবার আমি বলে দিচ্ছি। এই যে পণ্য সরবরাহ বন্ধ হলো না, এই যে পাকিস্তানে একবার বন্ধ হয়ে গেছিল 2019 সালে, ইমরান খান খুব তেড়ে মেরে একেবারে ট্রেড নেই কাটেঙ্গে, যেন ওরা ট্রেড না করলে পরে ভারতের বিরাট ক্ষতি হয়ে যাবে। তো এরকম পাকিস্তান আর পণ্য এখন পায়ে পড়ছে, সে কিন্তু পণ্য রপ্তানি চালু আর হচ্ছে না। এই যে বাংলাদেশের সঙ্গে বরাবরের দরজাটা বন্ধ হয়ে গেল না, এটা বরাবরের জন্য বন্ধ হয়ে গেল। অন্তত বাংলাদেশ সরকার কোনো স্বাভাবিক অবস্থায় না ফিরলে পরে ভারত থেকে বারংবার আর্জি জানানোর আগে কোনো রকম পণ্য কিন্তু আর পাবে না। এবার বাকি রইল ইলেকট্রিসিটি। মারার অনেক রাস্তা রয়েছে। এবার আর একটা রাস্তা হচ্ছে, প্রথমে পাসপোর্ট বন্ধ হলো, এবার খাবার বন্ধ হলো, এবার ইলেকট্রিসিটি বন্ধ হবে। 2-10 বিলিয়ন যাবে, 800 মিলিয়ন তো যাবে। ওটুকু আদানি ওটুকু সহ্য করে নেবে। 800 মিলিয়ন গেলে আদানি কেউ যায় আসে না। তো এখানে আরো অনেক প্রজেক্ট আছে, সেখান থেকে আদানি সেই টাকা তুলে নেবে। আদানি ধরেই নিয়েছে যে ওই টাকা আমি পাবো না, তাহলে জেনারেশন কস্ট করে আর লাভ নেই, বইয়ে লাভ নেই, ভারত বিদ্যুৎটা ভারতে দিয়ে দাও। 2-1 দিনের মধ্যে হয়তো সেই ব্যবস্থা হয়ে যাবে, দেখবেন অন্ধকারে অর্ধেক দেশ ঢুকে গেছে। এইবারে একটা পথ আরো আছে, টাইট মারার অনেক রাস্তা আছে। ভারত যুদ্ধ করতে যাবে কেন? যুদ্ধের আগেই তো সেনাপতি রাজা সব শেষ হয়ে যাবে। এবার হবে কি, আপনার এয়ার স্পেসটা বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশের জন্য ভারতের এয়ার স্পেস বন্ধ হবে। আমি আগাম বলে রাখছি, এটা হয়তো 1 মাস 2 মাস বাদে হবে, কিন্তু এয়ার স্পেসটা বন্ধ হবে। এইবার পুরো বঙ্গোপসাগর ঘুরে আপনাদেরকে যেতে হবে। কোথায় কোথায় যাবেন, কত খরচা পড়বে, এবার আপনারা বুঝে নেবেন। কত ধানে কত চাল হয় এইবারে বুঝে নেবেন। এখন আপনারা যদি তারপরে যদি মিষ্টি মিষ্টি কথা বলতে আসেন, ভারত কিন্তু ওই মুখের ওপর দরজা বন্ধ করে দেবে। যেমন পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে, ঠিক বাংলাদেশের ক্ষেত্রে সেই অবস্থার সৃষ্টি হবে। একটা সুস্থ দেশকে, সুস্থ সম্পর্ককে আপনারা যেভাবে বিষিয়ে তুলেছেন, সেই বেশানোর যে আপনার ফলটা, সেই ফল তো পাপ করলে তো আপনাকে ফল ভুগতেই হবে। আপনারা পাপ করেছেন, সেই পাপ কিন্তু এখনো করে যাচ্ছেন। আর যতক্ষণ পেটে দানা পানি আছে ততক্ষণ এই পাপটা করবেন। পেটে দানা পানি যখন বন্ধ হয়ে যাবে, আমি বারবার বলেছি, পেটে দানা পানি যখন বন্ধ হয়ে যাবে তখন সব ওই জিহাদ ফেয়াদ না, ওই হিন্দু মুসলমান, হিন্দু ঠ্যাঙা অমুক ঠ্যাঙা সব জানলা দিয়ে উড়ে বেরিয়ে যাবে। কারণ ঘরে চাল ডাল থাকবে না কেন? বাজারে যে দামে পাওয়া যাবে সে দামে কেনার মতো সামর্থ্য সাধারণ মানুষের হবে না। দুর্ভিক্ষ কিন্তু ধীরে 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 পা ফেলছে, ধীরে ধীরে। আমি অনেক আগে একটা করেছিলাম, ভিডিও করেছিলাম, দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পাচ্ছেন কি? পিছনে একটু করে রোল ডাউন করে দেখে নেবেন, আমি কিন্তু করেছিলাম। তা এখন সেই দুর্ভিক্ষের দিকে আস্তে আস্তে যাবে। আমার কষ্ট কোথায়? আমি বরাবরই বলি, আমার কষ্ট হচ্ছে শিশু, বৃদ্ধ এবং মহিলা। তারা তো নিরপরাধ, তারা তো এর মধ্যে নেই, তারা একেবারেই এর মধ্যে নেই। তারা সাথে পাশে থাকেন না। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এরা
প্রথম মারা পড়বে। সঙ্গে হিন্দুদেরও কষ্ট হবে, ভারত জানে। কি করা যাবে? কিছু কিছু কাজের না কোল্যাটারাল ড্যামেজ থাকে, এটা হচ্ছে কোল্যাটারাল ড্যামেজ। হয়তো আপনাদের কষ্ট হবে, আপনারা সেই কষ্ট সহ্য করুন। আর তারপরে তো বাকি যে কাজটুকু হিন্দুদের জন্য আছে, আমি সকালে যেটা বলেছিলাম অত সহজ নয়, কিন্তু এখন যে প্ল্যানিং গুলো হচ্ছে সেই প্ল্যানিং অনুযায়ী কি হবে আমি তো এখন তো আর আপনাকে বলতে পারবো না। তবে আজকে কমান্ড থিয়েটার নিয়ে একটা মিটিং আছে, সেখানে সিডিএস সহ 3 জন আপনার সেনাধ্যক্ষ উপস্থিত থাকবেন। সেখানে কি আলোচনা হবেন, সেখানে আদৌ বাংলাদেশ নিয়ে আলোচনা হবেন কিনা তা আমি জানি না, কারণ এটা প্রধানমন্ত্রীতে উপস্থিত হবে। সেখানে জয়শঙ্করজি থাকবেন, অমিত শাহজি থাকবেন, রাজনাথ সিং থাকবেন এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল তিনিও থাকবেন। এটা থিয়েটার কমান্ড নিয়ে একটা মিটিং আছে, সেখানে কি আলোচনা হবে থিয়েটার কমান্ড ছাড়াও অন্যান্য আলোচনা হবে কিনা তা আমি বলতে পারবো না। তবে ভবিষ্যৎ যে বাংলাদেশে একেবারে অন্ধকার, সেটা কিন্তু আমি এখন জোর গলায় ঘোষণা করে দিতে পারি যে আপনাদের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকারে ডুবে যাবে। আপনার আদানি বিদ্যুৎটা বন্ধ করলে এমনি শহর বিদ্যুৎহীন হবে, আর ভবিষ্যৎ আপনাদের বিদ্যুৎহীন হয়ে গেল আজকে থেকে। এই যে সমস্ত বর্ডারে এই সমস্ত গেরুয়া পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে না, একটা ট্রাক না আপনার দেশ থেকে এদিকে আসবে, যেগুলো গেছে সেগুলো পারাপার হয়েছে সেগুলো পারাপার হয়ে যাবে। আর নতুন করে না আপনার দেশের একটা ট্রাক এদিকে আসবে, আর না এদেশের কোনো ট্রাক আপনার দেশে যাবে। এমনি তো ড্রাইভাররা যেতে চায় না, বহুদিন আগে আমি বলেছি ড্রাইভাররা যেতে চাইছে না, আপনার যে অস্থির পরিস্থিতি এখন এই চললো। আর যে জিনিস একবার বন্ধ হয়ে যায় না, সেই জিনিস চালানো কিন্তু আবার নতুন করে মেশিন চালানো কিন্তু অনেক কষ্টসাধ্য। এবার দেখুন আপনারা কতটা কি বুঝতে পারছেন না পারছেন। এখন বলেছি না 1 মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন। সেই মাসটা শুরু হলো কিন্তু আজকে থেকে মাস শুরু হলো। এইবার দেখবেন এই খবরটা যখন রুটে যাবে না, ট্রাক আসছে না, কাল থেকে দেখবে দ্রব্যমূল্যের দাম বাড়তে শুরু করে দিয়েছে। আর আপনাদের দেশে তো মাফিয়া ভর্তি, তারা মজুদ রেখে দিয়ে এবার দাম হু করে বাড়াতে শুরু করে দেবে, আপনাদের কেনার নাগালের বাইরে চলে যাবে। আমি তো দেখছি মাছের বাজারে মাছ পড়ে রয়েছে, মাছ কেনার লোক নেই। গরুর মাংস কেটে রেখে দিয়েছে, গরুর মাংস কেনার লোক নেই। পাড়ার মাংস কেনার লোক নেই, কারণ দাম এমন জায়গায় পৌঁছেছে লোকের টাকা নেই। একে তো ব্যাংকে টাকা নেই, তার নিজস্ব টাকা ব্যাংকে পড়ে আছে, ব্যাংক থেকে তুলতে পারছে না। এবার শেষে একটা খবর বলি আপনাদের। শেষ খবরটা হচ্ছে যে আগামী 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবসে হয়তো ট্রাম্প বিশেষ অতিথি হয়ে আমাদের দেশে আসতে পারেন। এখন প্রশ্ন একটাই, ট্রাম্পের অফিস থেকে এখনো কিছু কনফার্ম করা হয়নি, কারণ 20 তারিখ উনি গদিতে বসবেন। 20, 22, 23 অব্দি তাকে তো কাজ বুঝে নিতেই সময় লেগে যাবে। তারপরে 3 দিন 4 দিনের উনি ট্যুর নিয়ে তিনি কলকাতা ভারতবর্ষে আসতে পারবেন কিনা সে ব্যাপারে একটু সন্দেহ আছে। যদি উনি ওনার অফিস থেকে যদি কনফার্ম করা হয় বা ট্রাম্প যদি কনফার্ম করেন, তাহলে পরে 26শে জানুয়ারি বিশেষ অতিথি হিসেবে মোদিজির পাশে ট্রাম্পকে দেখতে পাবেন। আর ট্রাম্প পেলে তার সঙ্গে আসবেন তুলসী গ্যাওয়ার্ড। এইবার জোড়া ফলা যখন আপনারা ওদিকে ঢুকবে না, তখন দেখবেন তাহি মধুসূদন লাগছে। এখন আমি বলতে পারবো না ট্রাম্প আসবেন কি আসবেন না, কারণ তিনি সময় খুব কম পাচ্ছেন, মাত্র 6 দিন সময় পাচ্ছেন। আমার মনে হয় 6 দিনের মধ্যে সময় করে
উনি আসতে পারবেন আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত আমার মতামত। এখন আমেরিকার সিস্টেম আমি জানি না, ট্রাম্প কতটা কি করবেন আমি সেটা বলতে পারবো না। তবে আমার মনে হয় ট্রাম্প আসতে পারবেন না। আর ট্রাম্প যদি না আসতে পারেন, সেক্ষেত্রে ট্রাম্প গদিতে বসার পর মোদী যেমন তার শুভেচ্ছা বার্তা পাঠান, শুভেচ্ছা বার্তাটি পাঠিয়ে তারপরে তিনি হয়তো সশরীরে হয়তো আমেরিকায় উপস্থিত হতে পারেন, অথবা ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হবে, আপনি আমাদের দেশে প্রথম সফরে আসুন। আর ভারতের সঙ্গে ট্রাম্পের যা সম্পর্ক, আমার মনে হয় ট্রাম্প বিদেশ সফর হয়তো শুরু করবেন ভারতবর্ষকে দিয়েই। রাষ্ট্রপতি হওয়ার পর তার প্রথম বিদেশ সফর হয়তো ভারত দিয়েই শুরু হবে, এটুকু আমরা। দেশের এই অবস্থা হবে না কেন? দেশে সবচেয়ে সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দেওয়ার কথা বলে সবচেয়ে বেশি অসম্মান করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আল্লাহর ওলি ছিলেন রে ভাই। যে লোক একটা জাতির জন্য 12 বছর জেল খাটতে পারেন, যে লোক সাহস করে ওই পাকিস্তানের সাথে বার্গেনিং করতে পারেন, আর কেউ তো ছিল না এই জাতির জন্য। তারপরে যাদেরকেই উনি সামনে এগিয়ে দিয়েছেন তারা পরে ন্যাশনাল হিরো হয়েছে, কিন্তু আল্লাহর ওলি ছিলেন উনি। যদি ওলি থেকেই থাকে, ওলির সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তারা কোনো কিছুতে ভয় পায় না। বঙ্গবন্ধু কখনো কাওয়ার্ড ছিলেন বলে কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। জিয়াউর রহমান আল্লাহর ওলি ছিলেন। সাহস না থাকলে উনি রাষ্ট্রদ্রোহে ফাঁসি হতে পারত না, যদি পাকিস্তানের বিরুদ্ধে না জয়ী হতেন মুক্তিযোদ্ধারা। সাহস করে বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। বুকের পাটা লাগে, আপনার আছে এই পাটা? দেশের বাইরে থেকেও তো দেশের জন্য কথা বলেন। এই যে পালিয়েছে সব আওয়ামী লীগের নেতারা, তারা বঙ্গবন্ধুর পায়ের নখের সমান সাহস আছে তাদের? এমএজি ওসমানী আল্লাহর ওলি ছিলেন, তাজউদ্দিন আল্লাহর ওলি ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম আল্লাহর ওলি ছিলেন, মাওলানা ভাসানী আল্লাহর ওলি ছিলেন। এরা সব আল্লাহর ওলি। আমাদের ভাগ্য ভালো যে আল্লাহর ওলিরা আমাদের দেশটাকে স্বাধীনতা দিয়েছিলেন। তারা দেশে সেকুলারিজম দিয়েছিলেন, ধর্মনিরপেক্ষতা, সবার সম অধিকার দিয়েছিলেন, বাঙালির অধিকারের কথা বলেছিলেন। আমাদের ধর্মকে ব্যবহার করে পাকিস্তানিদের গোলামি হতে আমাদের দেননি। কিন্তু আমরা আজকে বাংলাদেশে আল্লাহর ওলিদের মাজার ভাঙি, আমরা শয়তানদেরকে ওলি মানি। গোলাম আজম যে কিনা টিক্কা খানকে পাপ ডেকে টিক্কা খানের সঙ্গে মিটিং করেছিল, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, যারা পাকিস্তানিদের ডরে, পাকিস্তানিদের বাস খাওয়ার ডরে তাদের পক্ষে শক্তি হয়েছিল, তাদেরকে এখন আল্লাহর ওলি ডাকা হয়। এই দেশের অধঃপতন হবে না তো কি হবে? আমরা আমাদেরকে তো সবচেয়ে বেশি ঘৃণা করি। পৃথিবীর সবচেয়ে খরবাকায় দেশগুলির ভিতরে বাংলাদেশ। আমরা একজন একজনকে বাইকটা বলে গালি দিই। উপমহাদেশ আমরা সবচেয়ে কালো চামড়ার ভিতরে আমাদের বাঙালি জাতি, অথচ আমরা একটু গায়ের ফর্সা বলে অন্যজনকে কাউলা বলে ডাকি, বামনা বলে ডাকি। আমরা আমাদের হিন্দু ভাইদেরকে মালাউন এসব বলে ডাকি না? আবার হিন্দুরা ডাকে, বললাম না, মুখে আসে না। হিন্দুরা মুসলমানদেরকে বাজে নামে ডাকে। আমরা আমাদেরকে সবচেয়ে বেশি গালাগালি করি। আমরা আমাদের বাঙালিদেরকে, আমরা বাঙালি একে অপরকে সবচেয়ে বেশি ঘৃণা করি। এই দেশের অধঃপতন আসবে না? আল্লাহর আযাব তো আসবেই না? এই পানিশমেন্টের ভিতরে যাচ্ছেন। আমরা আমাদের দেশের সবচেয়ে বেশি যারা স্যাক্রিফাইস করেছে তাদেরকে আমরা ধান্দাবাজ বলেছি, হত্যা করেছি, তাদেরকে আমরা দেশ থেকে বিতরণ করেছি, আর এখন তাদের মূর্তিতে ছবিতে প্রস্রাব করি। এই জাতির শাস্তি হবে না ভাই? এই জাতির শাস্তি, আল্লাহর তরফ থেকে শাস্তি, পানিশমেন্ট তো ডিউ, ওভার ডিউ। ভূমিকম্পটা কবে হয়? ভূমিকম্পে কত লক্ষ মানুষ মরে, আবার কোন দিন? সেটাই তো আমি চিন্তিত। বঙ্গবন্ধুকে, জিয়াউর রহমানকে যারা আল্লাহর ওলি বলে খেপে গেলেন কেন? ওনাদের ভুল ছিল বলে? আরে নবী রাসূলুল্লাহ 24 আওয়ার্স আল্লাহর কাছে মাপ চাইতো ভুলের জন্য।
চাইতো না? তো ভুল করলে কি আল্লাহ ওলির নাম থেকে খারিজ? তারা যা করে গেছে জাতির জন্য, এই জাতি ফেরত দিতে পারবে? পারবে না। তারা যাই হোক, তারা আমাদের বাপ। বাপদের সাথে ডিসএগ্রি করা যায়, বাপদেরকে অসম্মান করা যায় না ভাই। অসম্মান করলে উপরওয়ালা তার শাস্তি দিবে, সেটাই প্রাপ্য এখন বাংলাদেশেরা পাচ্ছে, আরো পাইতে হবে। আনফর্চুনেটলি আরো পাইতে হবে, কারণ পুরো জাতিটা সামনে কিছু দেখছে না, শুধু দেখে অন্ধকার। 35টি পরিবার 2000 বছর গোলাম বানিয়ে রাখলো না দেশটাকে। 2 জন মহিলাকে দিয়ে দেশ শাসন করলো প্রায় 40 বছরের উপরে, কোনো ফয়দা আনতে পারে নাই। অথচ মাঠে ময়দানে ওয়াজে নারীদেরকে গালি দেয়। তারা ব্যঙ্গাত্মক ওয়াজ করে, আবার বিদেশে নবীকে যারা অপমান করে তার জন্য নিজের দেশের মানুষের মাঝেই কোনাকুনি করে। এই তো অবস্থা দেশের। না জানে প্রকৃত ধর্ম, না জানে প্রকৃত সংস্কৃতি। তারা হয়ে গেছে আরবি, না হয়ে গেছে আফগানি। এই যে গতকাল প্রথম আলোর এখানে যে আন্দোলন করলো, দেখলাম এক বেটা কি এক ড্রেস পরছে, দেখলাম মনে হলো আফগানি। এটা বাঙালি? কি এটা বাঙালি নাকি? আমাদের বাঙালি কালচারকে ইনসাল্ট করে। তো বাঙালি শঙ্কর জাতি, এদের কোনো কালচার আছে নাকি? কারণ কি, যারা এই কথাগুলি বলে তারা বাঙালি তো কি তারা জানেই না, বুঝি না। এই জন্য তাদের কাছে প্রিয় হইতেছে আফগানি হওয়া, আরবি হওয়া, এটাই তাদের কাছে প্রকৃত ইসলাম। এদেশে শাস্তি হবে না, এ জাতির শাস্তি হইতে হবে আল্লাহর তরফ থেকে। হচ্ছে না? যে জাতি যেমন, তার নেতাও পায় তেমন। এনজয় করেন। আমরা তো বেঁচে গেছি, আমরা তো নাই। এনজয় করেন। ওয়েলকাম টু মগাস্তান। বাংলাদেশ এখন মগের মূল্য। আমরা বাঙালিরা পৃথিবীতে জাতি হিসাবে 2য় বৃহত্তম জাতি, কিন্তু পৃথিবীর 94তম ক্ষুদ্র দেশ আমরা পেলাম। কিন্তু এই দেশটি এখন ফেইল্ড স্টেট হতে যাচ্ছে। বাঙালিরা দুভাগে বিভক্ত, 2টি দেশে, ভারতে, পশ্চিমবঙ্গে, আর আমরা কোনোভাবে একসাথে থাকতে পারি না। বাংলাদেশে 99% মানুষ তারা বাংলা ভাষায় কথা বলে, 92% মানুষ মুসলিম বলে, আল্লাহ আকবার বলে ধ্বনি দেয়, গর্ব। 92% আমরা। 8% হিন্দু হলেও তারা এখন ভয়ে থাকে। বাংলাদেশে 99% মানুষ তারা এক জাতের, এক বর্ণের। ধর্মেও বেশিরভাগই তারা প্রায় সবাই সুন্নি। সমতল ভূমি, পলানোর জায়গা নাই, তারপরে মারামারি শেষ নাই। যে যারা যেমনে পারে ছোট করে, যেমনে পারে। মেডিকেল কলেজে মারামারি দেখলেন, ব্যাসমা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ, ওদিকে মাহবুর রহমান কলেজ, মারামারিটা শুধুমাত্র মারামারিতে সীমাবদ্ধ না, ডাকাতি। মেডিকেল কলেজ বা কলেজগুলোতে ঢুকে আসবাবপত্র, কাগজপত্র সব ভাঙি, ছিঁড়ি, রাস্তায় পড়ে আছে, যেমনে খুশি এমনি। ছাত্রদেরকে বেদম পেটাচ্ছে, নৃশংসতার চরম লেভেলে। এটি হুজুগু জাতি, যে জাতি সব কিছুই করে শুনে। নামাজ পড়ে, নামাজে কি বলে জানে না, শুনে মুসলমান। তারা শুনে সব কিছু করে, সব কিছু অভ্যস্ত। আওয়ামী লীগ কেন করে জানে না, সংবিধান বলতে বলেন বুঝবেও না। বিএনপির ক্ষেত্রে একই, যে বিএনপিকে বলেন, যারা বিএনপি করে কয়জন সংবিধানটি পড়েছে তাও জানে না। ইতিহাস জানা তো দূরের কথা, প্রিন্সিপালস দলের জানা তো দূরের কথা। কিন্তু ওই যে শুনে আওয়ামী লীগ, শুনে বিএনপি। দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ ছিল অনেকগুলি বছর, এই কারণে এই অপশক্তিগুলো জেগে উঠেছে। কিন্তু ধ্বংস হয়ে গেছে জেনারেশন, জেন জি। খুব গর্ব, আসিফ নজরুল তো গর্বে বুক ফেটে যায় যে জেনজি, তোমরাই ভবিষ্যৎ। কিন্তু জেনজি আমাদের বাংলাদেশের ইতিহাসের সবচাইতে অসভ্য প্রজন্মে পরিণত হয়েছে। এই জেনজি আমাদের সন্তান প্রজন্ম, আমার সন্তান প্রজন্ম জেনজি। কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশের জেনজি
পৃথিবীর সবচেয়ে অসভ্য জেনারেশনে পরিণত হয়েছে। এর জন্য ওরা দায়ী হওয়ার থেকে আমাদেরকে দায়ভার নিতে হবে। তবে আমাদের চেয়ে বড় দায়ভার নিতে হবে আমাদের আগের প্রজন্ম। কারণ আমাদের আগের প্রজন্ম যাদের বয়স 80+, 70+, তারা আমাদেরকে সামনে আসতে দেয়নি, এটা সত্য। এই বুড়াদের সাথে অতি চ্যাংরাদের কোনো যোগাযোগ নাই, তাই এরা হেডলেস চিকেনের মতো হয়ে গেছে। অসভ্যতার চরম গেছে। ইন্টারনেটে প্রচুর ইনফরমেশন পায়, কিন্তু জ্ঞানের প্রতি শ্রদ্ধা নাই। এই ইল ইনফর্মড তরুণ প্রজন্ম, ইয়াং হুলিগানস, যখন যদি আপনি কোনো হুজিকে উঠিয়ে দিতে পারেন, যা রেজাল্ট হওয়ার তাই হচ্ছে। তারা যেমন সুরে সুরে ধর ধর ধর, পেটা পেটা পেটা, পকেট মার পেটা, ঠিক এইটা এখন চলে গেছে রাজনীতি অঙ্গনে, ক্ষমতা দখলে। ডাইনোসর যেমন আপনার উল্কা ঝড় হওয়ার কারণে অধিকাংশ বিলুপ্ত হয়ে গেছে, তারপরে খাদ্যাভাবের কারণে একে অপরকে খেয়ে শেষ করছে, ঠিক একইভাবে এই জেন জি অতি ক্ষমতায় পাগল হয়ে গেছে। তারা একজন একজনকে খুনাখুনি করছে। শুধু হত্যাকাণ্ডগুলো দেখেন আপনি, নর্মাল হত্যাকাণ্ড না যে লাঠিতে বাড়ি দিল মরে গেল। তারা পেটাচ্ছে, ঠান্ডা মাথায় মারছে, মেক শিওর করছে যে তাকে টুকরো টুকরো করে কাটছে, পেটাচ্ছে, মাথায় বাড়ি দিচ্ছে, জায়গা মতো হিট করছে। এই বিকৃতি এলো থেকে চরম বিকৃতি। এদেরকে উস্কে দিচ্ছে কারা? বৃহত্তর রাজনৈতিক শক্তিগুলো দেশের বাইরে থেকে উস্কে দিচ্ছে। কিছু কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছে, ইউটিউবার আছে, যারা দেশের বাইরে থেকে আয়াত নাজিল করে। যেমন জোড়া গরু সেখানে কোরবানি করো, মুসলমানও না, কিন্তু মুসলমান থেকে ডাইরেকশন দেয়, ওখানে গিয়ে কোরবানি দাও, ওখানে গিয়ে তোমরা উল্লাস করো। তাহলে এই যে শেখ হাসিনার পতন হলো, শেখ হাসিনার পতন হওয়ার পরে যে ওদের চয়েস মতো সরকার বসলো, বেশিরভাগই তো জামাত, আর সমন্বয়কারী তো জামাতের বি টিম, হিজবুত তাহরির, এরা সব। তাহলে এদেরকে ক্ষমতায় পাঠানোর পরেও পুলিশের হুমকি চলতেছে না ভাই? চলছে। সেনাবাহিনীকেও কয়েক জায়গায় হিট করা হয়েছে। এবং এই জেনারেশনটাকে এখনো এত ভয়ঙ্কর, জুলাই আগস্ট এর পরেও এখনো তাদেরকে শান্ত হওয়ার কথা বলছে না যে তোমাদের সরকার তো পেয়েছো, এখন পুলিশ প্রশাসন আসতে দাও, দেশটা একটা ফেইল্ড স্টেটে পরিণত হচ্ছে, এটা কেউ বলছে না। ওরা যারা কিনা এই আন্দোলনে শেখ হাসিনার বিপক্ষে ছিল, তাদের তো এখন বলা উচিত যে কুল ডাউন। তারা এটা বলছেন, তারা আরও সামনে এগিয়ে দিচ্ছে, ওইটা দখল করো, ওইটা ভাঙো, মানে চাঙ্গা রাখো। কেন? কারণ বিএনপিও কিছু আস্ফালন শুরু করেছে, কারণ তারা টার্গেট করছে, যেহেতু তারেক রহমান আসার একটা প্রক্রিয়া চলছে। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করার জন্য তারা বিভিন্ন কলেজে মারামারিতে এখন এগিয়ে যাচ্ছে। তাই আমরা সামনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি দেখব। আমি বলেছি আপনাদের ডিসেম্বরে আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে, আমি নিশ্চিত এই বিষয়ে, অবাক হব যদি না হয়। এই প্রজন্মকে এগিয়ে দিয়ে লাভ কি? লাভ একটাই, যে বাংলাদেশ যদি ফেইল্ড স্টেট হয়, বাংলাদেশে যদি ল অ্যান্ড অর্ডার না থাকে, তাহলে এখানে উগ্রবাদিতা বাড়তে পারবে। উগ্রবাদিতার চারণভূমিতে পরিণত করতে হলে বাংলাদেশকে তো আর তালেবান রাষ্ট্রে পরিণত করা যাবে না, কারণ তালেবান রাষ্ট্র পরিবর্তন করলে আপনার বিভিন্ন রকমের পাহাড় পর্বত এগুলি লাগে, এগুলি তো নাই বাংলাদেশে, লুকিয়ে যাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, প্লেন ভূমি। তাই এখানে জনগণের সিভিল রাইট অব্যাহত রাখতে হবে। আজকে হিন্দুদের, কালকে ওই গ্রুপের, পরশুদিন ওই গ্রুপের, এরা মুনাফিক, এরা কাফের, এরা আওয়ামী লীগ, দ্যাটস ইট। এইভাবে করে তারা দেশটাকে ফেইল্ড স্টেট হিসাবে রাখবে, সবসময় তাওয়ার উপরে রাখবে, এবং গভর্নমেন্টকে স্টেবল হতে দিবে না। একদিকে এরাই কিন্তু সরকারে ইউনুসকে বসিয়েছে, আবার এরাই গভর্নমেন্টকে স্টেবল হতে দিবে না। কারণ স্টেবল হলেই হয় আপনার মিলিটারি ক্ষমতা নেবে, না হলে ইলেকশন প্রসেস শুরু হবে, তাই এরা এটা করতে দিবে না।
তাই যদি এটা চলমান থাকে তাহলে উগ্রতা ছড়াবে আশেপাশে দেশগুলোতে। এইটা ওয়েস্টার্ন কয়েকটা দেশ চাচ্ছে। তারা এই পলিসি আফগানিস্তানে নিয়েছিল, ইরাকে নিয়েছিল, সিরিয়াতে নিয়েছিল, এখন বাংলাদেশে এরা নিচ্ছে, ওটা এখন ইম্পোর্ট করেছে। অপরদিকে ভারতও চায় না বাংলাদেশে স্টেবল, কারণ সেখানে তাদের শেখ হাসিনার মাধ্যমে তাদের ইন্টারেস্টের ব্যাপার আছে, ওরাও চায় না স্টেবল করতে বাংলাদেশকে। তাহলে বাংলাদেশকে সামনে আমরা কিভাবে দেখব, আমরা কিভাবে দেখতে চাই, সমাধানটা কোথায়? ইউনূস সরকারও ইলেকশন এখন দিতে পারবে না, চাইলেও পারবে না। যদি চায়, সিনসিয়ার হয়, তাও পারবে না, ওই পরিস্থিতি নাই। আপনি আওয়ামী লীগকে রাজনীতিতে আনবেন না, ব্যান করে দিবেন। 30-40% মানুষ অ্যাটলিস্ট যারা আওয়ামী লীগকে সমর্থন করে তারা তো বিএনপিও তো ভোট দিবে না ভাই, ডাইহার্ট যারা, জামাতেও দিবে না, চরমনাইকেও দিবে না। তা আপনি তাদেরকে ইলেকশন দিবেন না, ইলেকশন দিবেন? বিএনপি তো ইলেকশনে যায়নি, আর ওদেরকে আপনারা জেজ দিবেন না। নতুন জেনারেশনের যারা ছাত্র, এই জেনজি, তাদের একটি অংশকে আপনি অস্থিতিশীল করে ফেলেছেন, হতাশ করে ফেলেছেন। লক্ষ লক্ষ ছাত্র যারা কিনা আওয়ামী লীগ করত বা ছাত্রলীগ করত, তাদেরকে আপনারা ক্যাম্পাসে যেতে দেন না, পরীক্ষা দিতে দেন না। ছাত্রলীগ হলেই ক্যাম্পাসে যেতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না, নর্মাল কাজ যদি করতে পারবে না। তারা সবাই দলের উপরে। তাহলে ওরা তো এক সময় রিটালিয়েট করবে। কোনো সমস্যা সমাধান নাই, সরকার কোনোভাবে বলছে না যে ছাত্রলীগ হলেই তোমরা পেটাকো, এই সাহসটা নাই, অ্যারেস্ট করছে না, গণতান্ত্রিক অধিকার ন্যূনতম দিচ্ছে না। রিক্সাওয়ালাদের কাছে এখন সমন্বয়কারীরা মার খায়, সমন্বয়কারীরা 2 দিন পরে পালায় যাবে, কিন্তু তারাও সন্ত্রাসী কর্মকাণ্ড করবে। দেখবেন এই সমন্বয়কারীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে সামনে। ছাত্রদল বেপরোয়া হয়ে উঠছে। ছাত্রলীগ এখন আন্ডারগ্রাউন্ডে অনেকটা, আর ছাত্রদল দেশের জন্য খুব উপকার করবে না, কারণ প্রমাণ হচ্ছে একজন তার তৈরি হচ্ছে। জাকির নারায়ণগঞ্জের 33টি মামলার ভিতরে 30টাই খালাস পেয়ে সে বীর দর্পে নারায়ণগঞ্জে ফিরে আসবে। অলরেডি এসেও গেছে বোধহয়। কি এটা, কি অশনি সংকেত দিচ্ছে আপনাদেরকে? আপনি টেররিস্টদেরকে ছেড়ে দিচ্ছেন, সমস্ত দলের যারা সন্ত্রাসী তাদেরকে ছেড়ে দিচ্ছেন, সুইডেন আসলামের গুন্ডা সহ সম্পূর্ণ বিভিন্ন অজুহাত আপনি ছেড়ে দিচ্ছেন সবগুলিকে। ইচ্ছা করে দেশকে তো ফেইল্ড স্টেট বানাতে চাচ্ছে সবাই। আপনারা বলতে পারেন যে এই যে জেনারেশন এরকম হলো কেন? কারণ এরা ইন্টারনেট জেনারেশন ভাই, জ্ঞানের প্রতি কোনো সম্মান নাই। এনিথিং যদি আপনি ইজিলি পান সেটার প্রতি কোনো রেসপেক্ট থাকে না। তারা ইনফরমেশন দ্য বোম্বার্ডেড, কিন্তু কোনো কিছুই ভালো করে জানে না। তারা সিনিয়রদেরকে সম্মান করতে জানে না, অতিরিক্ত সম্মান আবার দেওয়া দরকার নেই, কিন্তু ব্যালেন্স করতেও জানে না। অসভ্য, চরম অসভ্য। সুতরাং এই চরম অসভ্য যে প্রজন্মকে যদি আপনি হুজুগে আনতে পারেন, অস্থিতিশীল হবে, এবং অস্থিতিশীল করার পরিকল্পনা চলছে। দেশটাকে অস্থিতিশীল থাকুক, এটা দেশের বাইরের শক্তি চাচ্ছে। দেশের ভেতরে দেশের রাজনীতি কন্ট্রোলে নাই, দেশের কন্ট্রোলে। ওই ওল্ড ওয়াইন ইন নিউ বটলের অবস্থা। তবে দেশে এরকম ভয়ঙ্কর সিচুয়েশন কখনো হয়নি, এত ভয়ঙ্কর। সামাজিক অসভ্যতা চরমে গেছে। দেশের সমাজ ব্যবস্থা কোনো দিক দিয়েই সুস্থ অবস্থায় নাই। বিচার বিভাগ, পুলিশ, ইভেন আর্মি, কোনো কিছুতেই স্টেবিলিটি নাই। এবং ওয়াকার ক্ষমতা যদি নিয়ে নেয়, তাহলে ওই যে শেখ হাসিনার পতন যারা চেয়েছিল, ওরা আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করবে। বিএনপি যদি আসে, বিএনপি ওই আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে ভালো করবে বলে আমি মনে করি না, আনফর্চুনেটলি, যদি আমি জিয়াকে ভালোবাসি। বঙ্গবন্ধুর আদর্শও নাই। বঙ্গবন্ধুকে আপনারা জবাই করেছেন। বঙ্গবন্ধুরা সমালোচনা থাকতে পারে, কিন্তু মানুষটি বাঙালির অধিকারের জন্য, বাঙালিদের ভালোবেসে ওনার জীবনে 12টি বছর জেলে কেটেছেন। তার মূর্তি আপনি যতই দেশে ভরে পড়ুক, মূর্তি ভরার পক্ষে আমি না যে জায়গা জায়গা মূর্তি করা, তারপরে মূর্তির উপরে প্রস্রাব করার জাতি কিন্তু তৈরি হয়ে গেছে, প্রস্রাব করার জেনারেশন তৈরি হয়ে গেছে। বঙ্গবন্ধুর মূর্তির উপরে প্রস্রাব করার জেনারেশন তৈরি হয়ে গেছে।
কলেজগুলোতে মারামারি করে ভাঙচুর করছে, এটা রাষ্ট্রীয় সম্পদ, তারা স্বীকারই করে না। এটা শুরু হয়েছে কোথায়? শুরু হয়েছে ওই যে শেখ হাসিনার বাসভবন দখল করতে গিয়ে চুরি ডাকাতি করেছে, এবং এটাকে আবার উস্কে দিয়েছে ইউনূস সরকার, ভাবা দিয়েছে সবাই। দিস ইজ হাউ ইট ইজ ব্রাদার্স। বাংলাদেশের সামনে সমাধান কি? স্টেবল আনতে হলে আপনি ইসলামী মৌলবাদী সরকার আনতে হবে, অথবা আর্মি আনতে হবে, আর বিএনপি ফেরেস্তার মতো ক্ষমতায় দখল করতে হবে। কোনো কিছুই হবে না। আরেকটি উপায় রয়ে গেছে, আওয়ামী লীগকে তওবা করে, আওয়ামী লীগের যারা চশমখোর শয়তান, যাতে খুঁজে পাওয়া যাচ্ছে না, মিডিয়া তো আসছে না, আওয়ামী লীগকে যারা ডুবিয়েছে ওই জেনারেশনকে বাদ দিয়ে নতুন আওয়ামী লীগ গড়া, নতুন আওয়ামী লীগ গড়ে আওয়ামী লীগ ছোট হলেও আবার ধীরে ধীরে রাজনীতিতে ফিরে আসা। ছাত্রলীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে ঠেলে দিচ্ছে, কারণ বাঁচার উপায় কি? ছাত্রলীগ হলেই যখন পেটাবে, ছাত্রলীগ হলে যখন পড়তে দিবেন না, তাদের ফিউচার যখন ধ্বংস করে দিচ্ছেন, অটো পাস দিচ্ছেন ইন্টারমিডিয়েটে, তাহলে এদের ভবিষ্যৎটা কি? এটা তো ফ্রাস্ট্রেশন, চরম ফ্রাস্ট্রেটেড। তো আপনি রিক্সাওয়ালাদেরকে ব্যাটারি চালিত রিক্সা চালাতে দিচ্ছেন না, অল্টারনেটিভ দিয়েছেন না। অ্যাটলিস্ট তারা তো কামাই করে, আপনি চুরিদারি তো করে না, আপনি তাদেরকে চুরির পথে ঠেলে দিচ্ছেন। দেশের তেলে অরাজকতা হবে না তা কি হবে? দেশে অসংখ্য আওয়ামী লীগ নেতারা যারা ব্যবসা মালিক ছিল দেশের বাইরে চলে গেছে, তাদের ব্যবসা বাণিজ্যে 12টা বেজে যাচ্ছে। একটা দেশ একেবারে ফেইল্ড রাষ্ট্রের দুয়ারে দাঁড়িয়ে আছে। এটাকে রিভার্স করতে হলে শক্ত ভূমিকা পালন করতে হবে, যেটা ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব না। অচিরেই ডক্টর ইউনূসকে অকার্যকর করে দিয়ে অথবা কান ধরে সরিয়ে দিয়ে, খুব দুঃখের সাথে বলছি আপনাদেরকে, আমি আর্মি টেক ওভার করা ছাড়া দেশে স্টেবিলিটি আসবে বলে আমি মনে করছি না। আনফর্চুনেটলি আমরা 90-এর অভ্যুত্থানের সাথে জড়িত, আমরা আর্মির বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম, জীবনে 3টি বছর সেশন জামাই গিয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি দেশকে দ্রুত ঠিক করতে হলে ওই আর্মিকে আনতে হবে, এবং আর্মিকে আনলেও পশ্চিমা সরকার খুশি হবে। কিন্তু এছাড়া নির্বাচন সামনে হওয়ার মতো কোনো পরিস্থিতি, পরিবেশ আসবে না। দেশের চরম অরাজকতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমানে ইসকন নামক একটি সংগঠন, হিন্দুদের একটি সংগঠন, দুনিয়াব্যাপী এটির অনেক সুনাম রয়েছে, অনেক দুর্নাম রয়েছে, এবং এরা যে মন্দির স্থাপন করে সেই মন্দিরকে কেন্দ্র করে অনেকগুলো জনকল্যাণ তারা সেখানে করে থাকে। বিশেষ করে দরিদ্র মানুষদেরকে খাওয়ানোর ব্যাপারে, এবং তাদের সেই মন্দিরগুলোর নাম হরে কৃষ্ণ মন্দির। তো এই হরে কৃষ্ণ মন্দির আমেরিকার মাটিতে কতটা জনপ্রিয় এবং কতটা ইনফ্লুয়েন্সিয়াল, সেটি হলো যে আপনারা সবাই হয়তো স্টিভ জবসের নাম জানেন, অ্যাপেলের সহপ্রতিষ্ঠাতা বা অ্যাপেলের মালিক। তো একটা সময় তিনি খুব দরিদ্র ছিলেন এবং তাকে প্রায় ক্ষুধার যন্ত্রণায় তাকে কাতর হতে হতো, এবং তিনি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একটি সমাবর্তন অনুষ্ঠানে বলেছিলেন যে বহু মাইল হেঁটে তিনি হরে কৃষ্ণ মন্দিরে যেতেন এবং সেখানে গিয়ে খাবার খেয়ে আসতেন, এবং এই কারণে ওই মন্দিরের প্রতি, ওই সংগঠনের প্রতি সঙ্গতের কারণে তিনি সারা জীবন কৃতজ্ঞ ছিলেন। আমেরিকার যে সমাজ, সেই সমাজ আমাদের দেশের মতো নয়। সেখানে সব কিছু সম্ভব। একেবারে রাস্তার যে একজন কাঠুরে বা কাঠুরের ছেলে, তার পক্ষে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া এটা কোনো বিষয় নয়।
এবং যেন তেন প্রেসিডেন্ট নয়, আব্রাহাম লিঙ্কনের মতো প্রেসিডেন্ট, আবার বারাক ওবামার মতো অভিবাসী, কালো রঙের অভিবাসী, ব্ল্যাক, সবাইকে তাজ্জব বানিয়ে সারা পৃথিবীর যে সাদা মানুষদের যে অহমিকা, দম্ভ, যেটিকে আমরা অনেকে র্যাসিজম বলি, সেটার বিরুদ্ধে বারাক ওবামা যে জয়ী হতে পেরেছিলেন তার মূল কারণ হলো আমেরিকান সোসাইটি। এ সোসাইটি কৃতজ্ঞ সোসাইটি, তারা সহজে কাউকে ভোলে না, উপকারের যাকে বলা হয় প্রতিদান দেওয়ার চেষ্টা করে। তো সেই যে হরে কৃষ্ণ মন্দির, এই সংগঠনটি যদিও একজন ভারতীয় প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু এটির সবচেয়ে বড় যে বিস্তৃতি সেটা আমেরিকাতে এবং ইউরোপে। তো যেটা বলছিলাম যে আমেরিকার লোকজন কৃতজ্ঞ, শুধু মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ। এবং তাদের টাকার উপর লেখা থাকে, দেখবেন যে ইন গড উই ট্রাস্ট, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি। খুব সংক্ষিপ্ত ভাষায় এর চাইতে আর বড় কিছু থাকে না। ঈমান বলতে যা বোঝায় সেটি এর চেয়ে খুব সংক্ষিপ্ত ভাষণে একজন মানুষের যে অঙ্গীকার মহান রবের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি, এটি আমেরিকান জাতি তাদের টাকায় এই শব্দটি সম্বলিত, অল্প কিছু শব্দ সম্বলিত এটি বাক্য, ইন গড উই ট্রাস্ট, এটি দ্বারা বুঝিয়েছেন। তো যেটা বলছিলাম, সেই হরে কৃষ্ণ মন্দির বাংলাদেশে আছে, সেই ইসকন বাংলাদেশে আছে। তো আমাদের দেশে আমরা সবাই মনে করছি যে এটা একটা উগ্র হিন্দুবাদী সংগঠন, এদের দোষের কোনো শেষ নেই, এরা দিল্লির তাবেদার, ভারতের দালাল এবং আওয়ামী লীগের বি টিম। বাংলাদেশিদের যত কর্মকাণ্ড আছে, সকল কর্মকাণ্ড মূলত বাংলাদেশকে, বৃহত্তর বাংলাদেশকে তারা ভারতের সঙ্গে একীভূত করার জন্য সুদূর প্রসারী 50 বছরের একটা মাস্টার প্ল্যান নিয়ে তারা এগোচ্ছে। আমাদের দেশের যারা সাধারণ মানুষ, ধর্মপ্রাণ আলেম ওলামা, তারা এই ধরনের কথাই প্রচার করেন। দ্বিতীয়ত, যে নেহায় যদি পুরো বাংলাদেশ সিকিমের মতো গ্রাস করা না যায়, তাহলে অন্ততপক্ষে চট্টগ্রাম এবং দিনাজপুর, রংপুর, এই অঞ্চলটি শিলিগুড়ি করিডোর হিসেবে যেটি পরিচিত, এই অংশটি ভারত এই ইসকনের মাধ্যমে নিয়ে নেবে। ওভাবে জনমত তৈরি হচ্ছে, ওভাবে যোদ্ধা তৈরি হচ্ছে, এরকম নানা রকম প্রচার প্রোপাগান্ডা গত কয়েক বছর যাবৎ চলে আসছে। ফলে আমাদের দেশের যারা সাধারণ সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তাদের মধ্যে ইসকন সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা। তো এখানে দুটো বিষয় কাজ করছে। প্রথম ধারণাটা হলো যে ইসকন একটি হিন্দুত্ববাদী সংগঠন। দ্বিতীয়ত হলো যে এটি ভারতের তাবেদার। তৃতীয়ত হলো আমেরিকার তাবেদার। আর আমাদের দেশের যে যাকে বলা হয় মন মানসিকতা, বিশেষ করে পাকিস্তান জমানা থেকে আমাদের দেশের যে উগ্রবাদিতা এবং সাম্প্রদায়িকতা, এটা যেভাবে বাড়ছে, এটা কমেনি। এই কারণে কি হলো, এই আমাদের দেশ সব মানুষের, ছোটদের বড়দের সকলের, গরিবের, তারপর ফকিরের, আমিরের, এই যেটা বিখ্যাত যে মানে আমাদের দেশাত্মবোধক গান, এই গানটি এখন আর প্রযোজ্য নয়। এখানে সবাই মনে করে যে মুসলমানরা ভেস্তে যাবে, এই পৃথিবীটা মুসলমানদের জন্য, তারপর অন্য যে জাতি গোষ্ঠী রয়েছে তারা তাদের ব্যাপারে এড়িয়ে যাওয়া হয়। এবং এই যে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, এই শব্দগুলো
মাঠে ঘাটে ময়দানে এমনভাবে প্রচার করা হয় যে আমেরিকার প্রেসিডেন্ট সে নাসারা, তারপর কোকাকোলা ইহুদি, ফেসবুক ইহুদি, টুইটার ইহুদি। অতএব এগুলো যতটা পারেন কম ব্যবহার করা যাবে বা যতটা সম্ভব এদেরকে অ্যাভয়েড করতে হবে। এই বিষয়গুলো নিয়ে নিদারুণ প্রচার এবং প্রোপাগান্ডার ফলে আমাদের এই সমাজে অনেকগুলো বিষয় একেবারে দাও দাও করে জ্বলছিল এবং সেই যে জাজল্যমান মানুষের হৃদয়ের যে আগুন, ক্রোধ, এগুলো এই শেখ হাসিনার পতনের পর আমরা দেখলাম বিভিন্ন জায়গাতে দাও দাও করে জ্বলে উঠেছে। প্রথম আলো অফিস পোড়াতে হবে, ডেইলি স্টার বন্ধ করতে হবে, কারণ দিল্লির দালাল, ভারতের দালাল, মানে হিন্দুত্ববাদের দালাল। ইসকনকে নিষিদ্ধ করতে হবে, এর কারণ হলো ভারতের দালাল, দিল্লির দালাল এবং আওয়ামী লীগের বি টিম। এবং একই সঙ্গে ইসকন যে সকল মুভমেন্ট করছে এই গত ৩-৪ মাসে, আগের থেকেই তাদেরকে খুব সন্দেহের চোখে দেখা হচ্ছিল এবং এই ৩ মাসে তাদের যে মুভমেন্ট, সেটা হলো তুমি চিৎকার করবে কেন, কথা বলবে কেন, চলাফেরা করবে কেন? তোমাদের আম্মা হুজুর যেখানে পালিয়ে গেছেন সেখানে তোমরা নীরব থাকবে অথবা পালিয়ে যাবে। তো এইরকম যখন একটা ফিউডাল মন মানসিকতা চলে আসে, ঠিক সেই সময় ইসকনের যিনি বাংলাদেশের প্রধান, তার কিছু কর্মকাণ্ড নিয়ে, সম্মেলন নিয়ে, তারপরে বক্তব্য নিয়ে সাধারণ যারা আন্দোলনকারী তারা তো বটেই এবং তার সঙ্গে যারা সমর্থক, বিশেষ করে ইসলামপন্থী, ভীষণ রকম নেতিবাচক একটা অবস্থা তৈরি হয়েছে। এবং সেই অবস্থার প্রেক্ষিতে যিনি ইসকনের বাংলাদেশের প্রধান রূপে কাজ করছেন, মিস্টার চিন্ময়, আমি পুরো নামও জানি না, এই ভদ্রলোককে কখনো চিনতামও না, জানতামও না। ইসকনের নাম জানতাম, কিন্তু ওনাকে নিয়ে আমার কোনো রকম আগ্রহ কখনো তৈরি হয়নি। তো এই ভদ্রলোক সম্পর্কে এখন মানুষের মুখে মুখে নানা রকম নেতিবাচক ইতিবাচক ঘটনা ঘটছে এবং বিশ্ব দরবারে এই মানুষটি এখন হিরো অব দ্য এশিয়া। তার জন্য মার্কিন প্রশাসন চিন্তিত, তার জন্য পেন্টাগন চিন্তিত, তার জন্য দিল্লি চিন্তিত, ইউরোপীয় ইউনিয়নের সকল রাষ্ট্রদূতরা চিন্তিত। এবং এই সকল যে তাদের চিন্তার কারণ হলো বাংলাদেশে জঙ্গিবাদ মারাত্মক আকার ধারণ করেছে এবং যেগুলো শীর্ষস্থানীয় রাজনৈতিক দল তাদেরকে টার্গেট করে পশ্চিমারা তাদের নড়াচড়া আগের মতো শুরু করেছে। ইতিমধ্যেই জামাতের আমিরের সঙ্গে ইউরোপীয় রাষ্ট্রদূত যারা আছেন তারা দেখা করেছেন। তারপর মিস্টার ডোনাল্ড ট্রাম্প সংখ্যালঘুদের উপর যে নির্যাতন নিয়ে যে সকল কথা বলেছেন এবং এই চিন্ময় যিনি আছেন, মিস্টার চিন্ময় ইসকনের প্রধান, তার মুক্তি নিয়ে ভারত যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং ইসকনের হেডকোয়ার্টার যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে মনে হয়েছে যে আমরা একটা ফাঁদের মধ্যে পড়ে গিয়েছি। এখন এই ফাঁদ, এটি কি দিল্লি আমাদের জন্য পেতে রেখেছিল নাকি আওয়ামী লীগ সন্দেহ অনুযায়ী এটা পেতে রেখেছিল? আমার বক্তব্যটা হলো যে যারা বিতাড়িত, যারা পরাজিত, তারা সবসময়টিতে ফাঁদ পাতবে। দেখবেন যে যে সকল যোদ্ধা জাতি বা আক্রমণকারী যারা পরাজিত হয়ে চলে যায়, যাওয়ার আগে পুরো ভূমিটিকে বসবাসের অনুপযোগী করে যায়, বাড়িঘর জ্বালিয়ে দেয়, শস্যক্ষেত্র জ্বালিয়ে দেয় এবং জায়গায় জায়গায় মাইন পুঁতে রাখে। 1971 সনে আমাদের সেই পুরো কর্ণফুলী চ্যানেলটিতে তারা এমন মাইন পেতে রেখেছিল যেন ওখানে কোনো জাহাজ ঢুকতে না পারে। রাশিয়ার সহযোগিতা আমরা সেই মাইনকে সব তুলে নিয়েছি বা মাইন মুক্ত করা হয়েছে কর্ণফুলী চ্যানেল। আদারওয়াইজ চট্টগ্রাম বন্দর আমাদের পক্ষে ব্যবহার করা একেবারে অসম্ভব ছিল যদি রাশিয়ার মতো বন্ধু আমরা ওই সময়টিতে না পেতাম।
তো এরকম অনেক জায়গায়, আফগানিস্তানে এখনও দেখবেন যে আমেরিকানরা অসংখ্য মাইন পুঁতে রেখেছে এবং সেই মাইন এখনও বিস্ফোরিত হচ্ছে। তো কাজেই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ চলে গিয়েছে, তারা তাদের প্রয়োজন মতো মাইন বলেন, বোমা বলেন, যা কিছু বলেন নেতিবাচক, সবই কিন্তু এই জনপথের সব জায়গাতে তারা পুঁতে যাবে, এটাই স্বাভাবিক। তো কাজে আমি যখন চলাফেরা করব, আমি বলতে সরকারকে বোঝাচ্ছি, যারা আন্দোলনে বিজয়ী হয়েছেন সে সকল ছাত্র জনতাকে বোঝাচ্ছি, আমরা যখন চলাফেরা করব তখন এই বিষয়গুলোকে কগনিজেন্সে নিয়েই তারপর আমরা এগোব। যেমন ইসকনের সাথে এ যাবৎকালে যে মারামারি হলো, ঢাকাতে হয়েছে, তারপর চট্টগ্রামে হয়েছে এবং এখানে খুনোখুনির মতো ঘটনা ঘটে গেছে। এই জিনিসগুলো ঘটার পর যখন সারা দুনিয়া এখন ইসকনের পক্ষে দাঁড়িয়েছে এবং ইউনূস সরকারের জন্য খুবই একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক সেই সময়টিতে এখন সরকারের অনেকেই বলছেন যে আমরা ফাঁদে পা দেব না, উত্তেজিত হওয়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। এবং সম্ভবত এই যে ভদ্রলোককে গ্রেপ্তার করা হয়েছে তাকে এখন জামিন দেওয়ার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তো আমার বক্তব্যটা হলো যে এই কাজটি যখন আপনারা করবেনই, তখন প্রথম পর্বে কেন গেলেন? ইসকনের সঙ্গে আপনার বিরোধিতা দরকার, ইসকনকে আপনি নিষিদ্ধ করতে চান বা বাংলাদেশকে তাদের জন্য অনুকূল রাখতে চান না, তাদেরকে বাংলাদেশ থেকে তাড়াতে চান, এজন্য সময় নিতে হবে, যথেষ্ট সময় নিতে হবে। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর। একটি 60 বছরের পুরনো একটা প্রতিষ্ঠান, তাদের অনেক ছলা কলা কৌশল রয়েছে, বা এটা আমি নেতিবাচক অর্থে বললাম, ইতিবাচক অর্থে তাদের অনেক সাংগঠনিক ভিত্তি আছে, যা দিয়ে তারা এই সমাজের এবং রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে তারা ঢুকে গিয়েছে। আপনি রাতারাতি এসে 2-4 বছরে এই সমস্যাটা সমাধান করতে পারবেন না। বলা হচ্ছে সিঙ্গাপুরে নিষিদ্ধ করা হচ্ছে। সিঙ্গাপুর ছোট্ট একটি দেশ, সেখানে অনেক কিছু সম্ভব এবং সেখানে বলতে গেলে সিঙ্গাপুর সরকার চালায়, ভারতের যারা উগ্রবাদী হিন্দু আছেন তাদের একটা সংগঠন আছে, সব মিলিয়ে। তো এখানে ইসকনকে নিয়ে খোদ ভারতে, খোদ দিল্লিতেই কিন্তু হিন্দুদের মধ্যে, বিজেপির মধ্যে অনেকগুলো যাকে বলে বিভক্তি রয়েছে। কিন্তু বাংলাদেশে ঠিক ইসকনের সাথে শক্তিশালী কোনো হিন্দু সংগঠন নেই, যেটি সিঙ্গাপুরে আছে, যেটি ইউরোপে আছে, কিন্তু আমেরিকাতে নেই। ফলে কি হলো, ভারত কি করছে, তাদের হিন্দুত্ববাদকে যারা রিপ্রেজেন্ট করছে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, শক্তি নিয়ে, তাদেরকে তারা সমর্থন করছে। যেহেতু বাংলাদেশে ইসকন অনেকটা জামাতের মতো, জামাতের যে সাংগঠনিক ভিত্তি রয়েছে, অর্থ রয়েছে, অনেক কর্মকাণ্ড রয়েছে, ঠিক তদ্রূপ ইসকনেরও ঠিক সেই রকম হিন্দুদেরকে কেন্দ্র করে নয়, মুসলমানদেরকে কেন্দ্র করেও কিন্তু তাদের অনেক প্ল্যান আছে, পরিকল্পনা আছে এবং তারা একটা সংগঠিত শক্তি। এবং সেই শক্তিটা কতটা দুর্ধর্ষ এবং কতটা বেপরোয়া তারা আমরা এই কয়দিনে দেখেছি। যেখানে আওয়ামী লীগের বড় বড় রাঘব বোলরা চিত হয়ে পড়ে গিয়েছেন, পালিয়ে গেছেন, সেখানে আমরা যাদেরকে সংখ্যা লঘিষ্ঠ হিসাবে তুচ্ছ-তাচ্ছিল্য করছি, যাদেরকে বিভিন্ন সময় নির্যাতন করার পরেও যারা কখনো রুখে দাঁড়ায়নি, কিংবা যাদেরকে আমরা অনেকেই গনিমতের মাল হিসেবে গণ্য করতাম, যখনই সুযোগ পেয়েছি সেই পাকিস্তানের জমানাতে হিন্দু নারী, হিন্দু সম্পত্তি, এগুলোকে সব শত্রুর সম্পত্তি বা গনিমতের মাল হিসেবে আমরা অনেকেই মনে করে এগুলো ভোগ দখলের চেষ্টা করেছি। সেই ধারা এখন যে বন্ধ হয়েছে এটা কিন্তু বলা যাবে না। তো এরকম একটি দুর্বল জাতিগোষ্ঠী সংগঠন হঠাৎ করে দাঁড়িয়ে গেল, এবং তাও যেন তেন নয়, এই আন্দোলনের একেবারেই যারা পাদপীঠে আছেন, শীর্ষ পর্যায়ে আছেন, তাদের বিরুদ্ধে যখন তারা দাঁড়িয়েছে, ধরে নিতে হবে যে তারা মরণ কাম্য দেওয়ার জন্য শক্তি সঞ্চয় করে দাঁড়িয়েছে। তো সুতরাং
আপনি কোনো রকম প্রস্তুতি না নিয়ে, কোনো রকম পরিকল্পনা না নিয়ে, চিন্তা ভাবনা না করে কেন এদের বিরুদ্ধে লাগতে গেলেন? ফলে কি হলো? আওয়ামী লীগ কী করলো না করলো, ভারত কী করলো না করলো, বা তারা হাত পাতলো কি পাতলো না, ডাজ নট ম্যাটার। কিন্তু ইস্কনের এই ঘটনা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে, এবং এই পরিস্থিতি সহসা সমাধান হবে না। এটি দীর্ঘমেয়াদে সরকারকে ভোগা। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা তরুণ ঘোষ সহ বেশ কয়েকটি ভিডিও ফুটেজ দেখলেন। এই ভিডিও ফুটেজগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন তরুণ ঘোষের, এই ভিডিওটি নিয়ে আপনারা কে কি বুঝে গেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে দেখতে চাই। আর যারা যারা এখনও বোঝেননি তারা অবশ্যই কমেন্ট বক্সে হোয়াট চিহ্ন দিয়ে একটি কি লিখে দেবেন, তাহলে আমরা অনেকে সেখানে কমেন্ট করে বুঝিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা কিছু দেখলেন যা কিছু শুনলেন সব কিছুই সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা।